দুপুরবেলা হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। নীলার মন জানান দেয় আসিফ এসেছে। নীলা ছুটে গিয়ে দরজাটা খুলে দেখে আসিফ দাঁড়িয়ে আছে। নতুন সংসার সুন্দর করে পরিচালনার জন্য আসিফ চাকরির উদ্দেশ্যে বের হয়েছিল। আসিফ ভিতরে প্রবেশ করে তখনই নীলা বলে ওঠে, সারাদিন কত ঘুরেছ, সারাদিন তো বাহিরেই ছিলা, যাও তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করতেছি। না, তেমন কোনো খিদে নেই। আমার মনে হয় না যে তুমি বাইরে কিছু খেয়েছো, হইছে আর ঢং করতে হবে না। কথাটা বলেই নীলা অনেকটা জোর করে হাত ধরে আসিফকে ওয়াশরুমে পাঠালো। আসিফ ওয়াশরুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, আমার কপালটা কত ভালো যে এমন একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছি। কয়টা ছেলের কপালে এমন বউ জুটে। ফ্রেশ হওয়ার পর আসিফ এবং নীলা একসাথে খাবার টেবিলে খাচ্ছে। নীলা আসিফকে খাবার বেড়ে দিচ্ছে। হঠাৎ নীলা বলে ওঠে, আজ আমি অনেক খুশি। কেন? কারণ আজ আমার আসিফ জবের জন্য বের হয়েছে। আসিফ হচ্ছে এই দেশের 5 জন শ্রেষ্ঠ মেধাবী ছাত্রদের মধ্যে একজন। তার চাকরি বড় কোনো কোম্পানিতে সবার আগে হয়েছে নিশ্চয়ই। আসিফ কিছুটা কষ্ট নিয়ে নীলাকে বলল, হ্যাঁ, আমার চাকরি হয়েছে, অনেক বড় চাকরি হয়েছে, কারণ আমার সব ধরনের যোগ্যতা আছে। হ্যাঁ, আমি জানতাম তোমার হবে, তোমার না হলে কার হবে বলো? নীলা, শোনো কিছু কথা। আমার অনেক বড় চাকরি হয়েছে যে পড়াশোনা না করলেও পারতাম। শোনো, আজ যদি 10 বছর আগে পড়াশোনা না করে একটা ছোট্ট চাকরি করতাম তাহলে ভালো হতো। কেন? প্রতিটা বাবা মায়ের স্বপ্ন থাকে তাদের ছেলে বড় হয়ে অনেক বড় কিছু করবে, দেশ ও জাতির সেবা করবে। সেই আশা নিয়ে বাবা মা নিজের সব উপার্জন দিয়ে ছেলে মেয়েকে মানুষ করে। আর দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা বুঝে বাবা মা কত কষ্ট করে টাকা দিয়ে তাদের পড়াশোনার খরচ চালায়। তাই তারা ভালো করে পড়াশোনা করে একটা সময় তারা বড় ডিগ্রি অর্জন করে। কিন্তু কষ্টের সাথে বলতে হয়, যখন এই দেশের শিক্ষিত যুবকেরা চাকরির জন্য নেমে পড়ে তখন তাদের বলা হয় মামা খালু আছে কিনা। আসিফ একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে থাকে, 10 লাখ টাকা ঘুষ দিতে পারবে কিনা। এইসব যোগ্যতা কেবল যাদের থাকে তাদেরই কেবল চাকরি হয়। আর হাজার মেধাবী ছাত্রদের তখন মনে হয় পড়ালেখা করে মনে হয় ভুল করেছি, তখন আর করার মতো কিচ্ছু থাকে না। তখন অনেকটা বাধ্য হয়েই মাস্টার্স পাস ছেলেটার 10,000 টাকা বেতনে চাকরি করতে হয়। এবার তো শুনলে আমার কত বড় চাকরি হয়েছে। নীলা অনেকটা মনোযোগ দিয়ে তার কথা এতক্ষণ শুনল। নীলার চোখের কোণায় পানি চলে এসেছে। তারপর নীলা নিচু স্বরে অভিনয় করে বলে, আমি কি তোমার কাছে বেশি দামের কিছু চেয়েছি বলো? না। তুমি টেনশন করবা না, ছোট একটা জব দিয়ে আমরা সংসার চালাবো। আমি পড়াশোনা জানি, টিউশনি করব, হাতের কাজ করব, হাঁস মুরগি পালবো, বাড়ির পাশে সবজি লাগাবো। দেখবে আমাদের দিন খুব ভালো চলবে। তুমি এত টেনশন করো না প্লিজ। আসিফ অবাক চোখে তাকিয়ে আছে নীলার দিকে আর মনে মনে ভাবতে লাগলো, কয়জন বউ বেকার ছেলেদের এমন ভরসা দেয় যেখানে বেশিরভাগ মেয়ে শুধু স্বামীর বেতন আর ভোগবিলাসিতার জন্য স্বামীকে নানা প্যারাদায়ক যন্ত্রণা দেয়। সেই দিক থেকে আমার বউ আমাকে এতটা সাপোর্ট করছে। হঠাৎ নীলা বলে ওঠে, এমন হাঁ করে তাকিয়ে কি ভাবতেছো? এখন খাও, আমি কিছু কথা বলি, মন দিয়ে শোনো। আসিফ, কিছু মেয়ে না টাকা পয়সা বা ধন সম্পদ চায় না, তারা শুধু স্বামীর ভালোবাসা সন্তুষ্টির জন্য নিজের জীবনে সুখ কুরবানি করে দেয়। কথাটা শুনে আসিফের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আসিফ মনে মনে ভাবতেছে, এমন বউ আল্লাহর নিয়ামত, আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। কিছু মনে না করলে একটা কথা বলি, তুমি আর মিলে সংসার খরচ চালাবো, তোমার একা চালাতে হবে না। আসিফ মুচকি হেসে বলে, আমি এতদিন জানতাম না আমাদের সমাজ আমাদের এমনভাবে মন মানসিকতা তৈরি করে যেন মনে হয় বউপালা হাতিপালার সমান। আজ আমার সেই ধারণা ভুল প্রমাণিত হলো। আমি বলতে চাই, তোমাদের মতো প্রতিটা নারী স্বামীর গর্ব। গর্ব কিনা জানি না, আমি শুধু এটা জানি এটা আমার দায়িত্ব। নারী পুরুষ যদি একে অপরকে একটু বুঝে তাহলে প্রতিটা সংসারই সোনার সংসার হয়ে যাবে। তুমি যেন আমার বউ না, যেন আমার আকাশ ছোঁয়া ভালোবাসার শিরোমণি। হইছে, এত প্রশংসা করতে হবে না, বরং আমরা কাজের কথায় আসি। তুমি তো মেধাবী, অনেক কিছু জানো, আমাকে একটু বুঝিয়ে বলো আমাদের এই সমাজ বা আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে মামা খালু বা দুর্নীতির হাত থেকে রক্ষা পাবে। আর আমরাই সমাধান বের করে যাব, যেন হাজার নববিবাহিত বা শিক্ষিত বেকার যেন কষ্ট না করে। আমি তো আর একা পারবো না। নীলা চুপ করে মনোযোগ সহকারে তোতা পাখির মতো তার স্বামীর কথা শোনার জন্য তার পাশে চেপে গিয়ে বসলো। আসিফ বলতে শুরু করলো, আমাদের এই দেশে সম্পদে ভরপুর অনেক, কিন্তু কথা হচ্ছে সঠিক পরিচালনা করার কোনো মানুষ নেই। আমি তোমার মতো এত ট্যালেন্ট না গো, একটু বুঝিয়ে বলো। আমার মনে হয় একটা দরিদ্র পরিবারে যখন 3-4টা সন্তান হবে, তাদের বোঝার ক্ষমতা হলে যেন তার বাবা মা তাদের কোনো কাজের সন্ধানে পড়ালেখা বাদ দিয়ে কাজে লাগিয়ে দেয়, তাহলে জীবনে অনেক বড় হতে পারবে। তুমি এত বড় শিক্ষিত মানুষ হয়ে এটা কেমনে বললা? কেন বলবো না? কোন দিক থেকে আমার কম ছিল? পড়াশোনা, যোগ্যতা, তারপরও কেন আমাকে 10,000 টাকা বেতনের চাকরির অফার করে? অথচ যাদের পড়াশোনা নেই তারা আজ অফিসে সোনার চেয়ারে বসে হুকুম দেয়। অনেকটা আক্ষেপ নিয়ে আসিফ তার বউকে কথাগুলো বলে ফেলল। আমারও তো ইচ্ছা ছিল যে পড়াশোনা শেষ করে সংসারের দায়িত্ব নিব,
বাবাকে বলবো, বাবা আজ তোমার আসিফ অনেক বড় চাকরি করে, বাজারের বড় মাছটাই পরিবারের জন্য নিতাম, কিন্তু এইসব আজ স্বপ্নই রয়ে গেল মনে হয়। তুমি এমন করে বলতেছো যে পড়াশোনা দিয়ে সব হয়। তুমি কি জানো অনেক লোক আছে যে নিজের নামটা লিখতে পারে না, তার সমাজে কোটি টাকার মালিক। আল্লাহর প্রতি ভরসা রাখো, দেখবা সব সুন্দর হবে। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি জীবনে চলার পথে আল্লাহ আমাকে নেক স্ত্রী দান করেছেন, তাই আল্লাহর কাছে শুকরিয়া। তুমি কি জানো তোমার মতো অনেক মেধাবী মানুষের একটু আশার আলো দেখানোর মানুষের অভাবে জীবনটা কষ্ট থেকে আরও কষ্টময় হয়ে ওঠে। নীলা, আজ আমার অনেক বড় চাকরি হয়েছে, যেটা হচ্ছে তুমি আমার বড় চাকরি হিসাবে কাজ করছো। তোমার থেকে আমি আশার বাণী পেয়ে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ দেয়া লাগবে না, তুমি শুধু আমার দিকে তাকিয়ে প্রতিদিন তোমার মুচকি হাসিটা দেখাবে, তাহলে আমার চলবে, আর কিছু লাগবে না। নীলা, আমাদের এই সমাজ ব্যবস্থা ওই দিন ঠিক হবে যেদিন আমরা মানুষকে মূল্যায়ন করতে পারবো, যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসাতে পারবো। ওই দিন অভাব নামক জিনিসটা আমার দেশ থেকে চিরবিদায় নিবে, আর জীবনে চলার পথে তোমার মতো যোগ্য স্ত্রী যে পাবে তার কপাল এমনি খুলে যাবে। আজকের পর থেকে তুমি কখনো নিজেকে ছোট বা একা মনে করবা না। মনে করবা তোমার পাশে নীলা নামক ছায়াটা সুখের সন্ধানে তোমার পাশে সুখের বার্তা নিয়ে চিরজীবন অপেক্ষা করছে। অভাবের তাড়নায় হয়তো আমাদের সংসারটা ভেঙে যেত, কিন্তু তোমার মতো এমন লক্ষ্মী বউ আছে বলেই হয়তো আমার সংসারটা সুন্দর করে টিকে থাকবে। আসিফের চোখ বেয়ে পানি পড়ছে। আসলে সমস্যায় পড়লে সেটা সমাধানের রাস্তা খোঁজা উচিত, সেটা নিয়ে প্যানিক করা উচিত না। আমি সেটাই করেছি, তুমি শুধু সারা জীবন আমাকে আগলে রেখো। আমরা যে অবস্থায় থাকি না কেন, নিজ নিজ অবস্থান থেকে যেন আমরা সুখের সন্ধান করি, কেউ যেন সুখ খুঁজতে ব্যর্থ হয়ে পিছনে চলে না যাই। মাদ্রাসায় পড়াশোনা করেছি, স্বামী পেয়েছি কপাল গুণে খুবই ভালো একটা মানুষ। তার সংসার করতে আমি পারিনি বেশি দিন, তারপর বহু বিবাহ হলো, কোনো সংসারে টিকলো না আমার। আজ আমি পতিতা। কথাগুলো বলছিল শাকিলা আর শুনছিলেন রুবেল। রুবেল একজন ব্যবসায়ী, প্রায় মাঝে মাঝে সে ভালো দামে সুন্দর পতিতাদের নিজেদের বাসায় নিয়ে আসেন। আজকে যাকে নিয়ে এসেছে তার নাম হলো শাকিলা। শাকিলাকে রুবেল প্রথম দেখেছিল তার বন্ধু আরাফাতের বাসায়। শাকিলা ছিল আরাফাতের স্ত্রী। আজকে নিজের রুমে পতিতা পরিচয় শাকিলাকে দেখে বেশ অবাক হলো রুবেল। জানতে চাইল সম্পূর্ণ ঘটনা। শাকিলা ও ইয়াসিনের বিয়ে হয়েছে 3 মাস হলো। ঘরে শুধু শাকিলা আর ইয়াসিন থাকে। শাকিলা শ্বশুর শাশুড়ি থাকে গ্রামে। ইয়াসিন সারাদিন অফিস শেষে রাতে বাসায় ফেরে। দুইজনের নতুন সংসার ভালোই যাচ্ছিল। এর মাঝে একদিন রাতে শাকিলা ইয়াসিনকে বলে, আমার ভালো লাগে না একা একা সারাদিন, তুমিও সারাদিন অফিস শেষ করে এসে ঘুমিয়ে পড়ো বা বিশ্রাম নাও, সব একঘেয়ে লাগে আমার। ইয়াসিন বুঝতে পারল কাজের চাপ, সারাদিন ক্লান্তির কারণে শাকিলাকে একদম সময় দেওয়া হচ্ছে না। তাই ইয়াসিন সিদ্ধান্ত নিল রোজ সময় করে শাকিলার খোঁজ নেবে। অফিস থেকে ফেরার পথে এটা ওটা নিয়ে আসবে শাকিলার জন্য। ইয়াসিন শাকিলাকে কাছে টেনে বলে, সরি লক্ষ্মী বউ, ভুল হয়েছে আমার, এখন থেকে অনেক সময় দেব তোমাকে। আর শোনো, তুমি নিয়মিত নামাজ পড়বে, কোরআন তিলাওয়াত করবে, বিভিন্ন হাদিস শরীফের বই পড়বে, আমি এনে দেব, দেখবে তোমার সময় কেটে যাবে, নতুন নতুন দিন শিক্ষা অর্জন করতে পারবে। মাদ্রাসায় পড়েছ, এসব তো জানোই। শাকিলা মাথা নেড়ে সায় দেয়। শাকিলা মাদ্রাসায় পড়াশোনা করলেও দিন শিক্ষা তার মাঝে খুবই কম, তার ভেতরে আধুনিকতার ছোঁয়া বেশি। ইয়াসিন রোজ শাকিলাকে কল করে, কাজের ফাঁকে ফাঁকে খোঁজ খবর নেয়। রাতে ফেরার পথে চকলেট, আইসক্রিম, বিস্কুট বা বিভিন্ন ফাস্টফুড নিয়ে আসে শাকিলার জন্য। শাকিলা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। ভালো সংসার চলতে থাকে ওদের। একদিন রাতে দুইজন শুয়ে টিভি দেখছিল। শাকিলা ইয়াসিনের কাছাকাছি গিয়ে বলল, শোনো না, আমার না খুব ইচ্ছা ফেসবুক চালানোর, আমাকে একটা আইডি খুলে দাও না প্লিজ। ইয়াসিন হেসে বলে, ফেসবুক চালিয়ে কি করবে? ফেসবুক চালানো ভালো না, এটার খারাপ দিকই বেশি। আর তাছাড়া আমি তো নিজেই ফেসবুক চালাই না, আমাদের হোয়াটসঅ্যাপেই তো যোগাযোগ হয়, কি দরকার ফেসবুক চালানোর? শাকিলা মন খারাপ করে বলে, আমি খারাপ কি করব? মানুষ কত রকমের পোস্ট করে শোনাচ্ছি, ওসব দেখব শুধু। ফেসবুক ভালো না, ফেসবুক চালিয়ে বেশিরভাগ মানুষই বিপথে চলে গিয়েছে, খুব অল্প সংখ্যক মানুষই নিজেকে ঠিক রাখতে পেরেছে। শাকিলা আর বিতর্ক না করে বলল, আচ্ছা ঠিক আছে, চালাবো না। ইয়াসিন শাকিলার অভিমান বুঝতে পেরে ওকে বুকে টেনে নিয়ে বলে, পাকলি বউ আমার। প্রতিদিনের মতো ইয়াসিন অফিসে চলে যায়। শাকিলা দুপুরের রান্না করছে। এমন সময় ওর বান্ধবী স্নেহা কল করে। শাকিলা ফোন রিসিভ করে কানে দিয়ে রান্না করছে। কিরে দোস্ত, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোকে যে ফেসবুক আইডি খুলতে বলেছিলাম খুলিসনি? তোর ভাইয়া না করলো, কি করব বল? তোর খুলে ফেল, তুই নিজেই খুলে ফেল একটা, আমি শিখিয়ে দেব। বাসায় আসিস। শাকিলা তার সব কাজ ছেড়ে বিকালে টিভি দেখছিল।
এমন সময় কলিং বেলের শব্দে উঠে গেল। দরজা খুলে দেখে ওর বান্ধবী স্নেহা। তারপর দুই বান্ধবী মিলে অনেক গল্প করল। স্নেহা শাকিলাকে একটা ফেসবুক আইডিও খুলে দিল, সাথে বেশ কয়েকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল আর বলল, নে কয়েকজনকে অ্যাড করে দিয়েছে, গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছে, এবার ইচ্ছা মতো চালাবি। তারপর স্নেহা বিদায় নিয়ে চলে গেল। শাকিলা ফেসবুকে ঘাটাঘাটি করছিল। হঠাৎ করে মেসেঞ্জারে একটা মেসেজ আসলো। শাকিলা চ্যাটিং শুরু করলো। বেশ কয়েকজনের সাথে পরিচয় হলো। ইয়াসিন ঘুমানোর সময় শাকিলা মোবাইল বের করে ফেসবুক ও মেসেঞ্জারে লগ ইন দিল। তারপর শুরু করলো তুমুল চ্যাটিং। ভোর হয়ে এলো। শাকিলা ফোন রেখে ঘুমিয়ে পড়ে। সকালে ইয়াসিন নাস্তা না খেয়েই অফিসে চলে যায়। দুপুরের দিকে শাকিলাকে কল দেয় বেশ কয়েকবার, কিন্তু শাকিলা রিসিভ করে না। এমন কয়েকদিন চলতে থাকে। ইয়াসিন ভাবে কি এমন করে যে ফোন রিসিভ করে না, ফোন তো হাতেই থাকে প্রায়শই। শাকিলা ঘুমাচ্ছিল। ইয়াসিন বালিশের পাশে থাকা ফোনটা বের করে আনলক করে দেখে শাকিলার ফোনে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশন দুইটা। ডেটা কানেকশন অন করে দেখে অনেকগুলো মেসেজ টুংটাং শব্দ করে জমা হয়েছে। ইয়াসিনের কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরতে থাকে। মেসেজগুলো কয়েকটা পড়ে দেখে বিভিন্ন ছেলের সাথে প্রেম লীলায় মত্ত শাকিলা। ইয়াসিন ধপ করে বিছানায় বসে পড়ল। মাথাটা ঝিম ধরে গেছে ওর। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকে। সারা রাত আর ঘুম হয় না। সকালে অফিসের জন্য তৈরি হয় ইয়াসিন। শাকিলা ঘুমাচ্ছে। শাকিলাকে ডেকে তুলে। শাকিলা ফ্রেশ হয়ে আসে। ইয়াসিন শাকিলাকে ওর পাশে বসিয়ে হাত ধরিয়ে বলে, দেখো শাকিলা, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে বিয়ে করেছি। আমি জানি না আমার ভালোবাসায় কতটুকু কমতি রয়েছে, যার কারণে তুমি আমার অগোচরে ফেসবুক মেসেঞ্জারে এত ছেলের সাথে প্রেমিকার মতন করে কথা বলছো। আমি তোমার কোনো চাহিদার কমতি রাখিনি। আমি আরও সময় দেব তোমাকে। প্লিজ এসব পথ থেকে ফিরে আসো। ভালো মন্দ সবই বোঝার যথেষ্ট জ্ঞান তোমার আছে। আর বেশি কিছু বলবো না। ইয়াসিন অফিসে চলে যায়। শাকিলা ভেবে পায় না কি করবে। কয়েকদিন মোবাইল কম ধরে, ফেসবুকে যায় না। ভালো যাচ্ছিল কয়েকদিন, কিন্তু আবারও আগের মতন হঠাৎ করে শাকিলা ফেসবুক মেসেঞ্জারের প্রতি আসক্ত হয়ে পড়ে। একদিন বিকেলের দিকে ইয়াসিন একটা ফাইল নিতে বাসায় এসে দেখে রুমের ভেতরে একটা ছেলের সাথে ঘনিষ্ঠ হয়ে বসে কথা বলছে শাকিলা। ইয়াসিনকে দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় তারা দুজন। ইয়াসিন কিছু না বলেই চলে যায়। রাতে বাসায় ফিরে ইয়াসিন শাকিলাকে বলে, শাকিলা, আল্লাহকে ভয় করো, এভাবে জীবন চলে না। শাকিলা বিরক্ত হয়, বলে, আমার লাইফে কখনোই কোনো ছেলে বন্ধু ছিল না। এখন যা দু একটা হয়েছে তুমি সহ্য করতে পারছো না। তোমার ইচ্ছে হলো তুমি মেয়ে বন্ধু বানাও, আমাকে কেন এত বাধা দিচ্ছ? ইয়াসিন অবাক হয়ে যায়। ছি, এসব কি বলছো তুমি? আমি সারা জীবন নিজেকে সংযত রেখেছি, চরিত্রের হেফাজত করেছি স্ত্রীকে ভালোবাসবো বলে, আর তুমি এসব কথা বলছো? শাকিলা সহজভাবে বলল, তোমার ভালো না লাগলে আমাকে ডিভোর্স দাও। আমার ভালো লাগে না এসব ঝামেলা। আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। শাকিলার আচরণে ইয়াসিন হতবিহ্বল হয়ে পড়ে। কয়েকদিনের মাঝে ইয়াসিন ডিভোর্স পেপার রেডি করে সাইন করে দিল। শাকিলাও সাইন করে চলে গেল নিজের বাসায়। 3 বছর পর শাকিলা চলে যাওয়ার 4 মাসের মাথায় ইয়াসিন বিয়ে করেছে। এখন ওর একটা ফুটফুটে 1 বছরের বাচ্চাও আছে। বর্তমানে ওর স্ত্রী আয়েশা। ইয়াসিন আয়েশাকে বুকে নিয়ে বলে, আমাকে ধোঁকা দিও না আয়েশা। আল্লাহর কাছে দোয়া করি তিনি তোমার সকল আবেগ, অনুভূতি ও ভালোবাসা যেন আমাদের জন্যই বরাদ্দ করে রাখেন। ইনশাল্লাহ, তুমি চিন্তা নিও না। আল্লাহ আমাকে তার পথে অটুট রাখুক, তোমার প্রতি ভালোবাসা জমিয়ে রাখুক আকাশ সমান। কথাগুলো বলতে বলতে কাছে শাকিলা। রুবেল জিজ্ঞেস করল, আপনার বিষয়ে বলুন, এরপর কি হয়েছিল? শাকিলা চোখের পানি মুছে বলল, 2 মাস পরে আমার বাবা মা আমাকে আবার বিয়ে দেন। স্বাধীনভাবে বাঁচার প্রবল ইচ্ছা আমাকে পিশাচ করে তুলেছিল। সে সংসারও আমার 3 মাসের বেশি টেকেনি। পর্যায়ক্রমে আমার আরও 2-5টা বিয়ে হয়েছিল, কোনোটাই টিকে রাখতে পারেনি। আমার স্বাধীনতার লোভ আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। বাবা মাও আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। তারাও বুঝেছে আমি আর তাদের সমাজে টিকে থাকার মতন পথ রাখিনি, তাই আমার শেষমেশ জায়গা হয়েছে পতিতালয়ে। এমন অনেক নারী আছেন যারা স্বাধীনতা চাইতে গিয়ে নিজের সর্বস্ব হারিয়ে ফেলেন। এমনভাবে খারাপ কাজে জড়িয়ে পড়েন যে নিজেও টের পায় না। ক্ষণিকের সুখের আশায় চিরকালের সুখ হারিয়ে ফেলে। ধীরে ধীরে স্বাধীনতার লোভ তাকে এতটাই দূরে নিয়ে যায় যে সেখান থেকে ফিরে আসা অসম্ভব।